স্বাগতম, নমস্কার। চেনা চিত্র অজানা গল্পে আবার আমি এসে উপস্থিত হলাম। আমার এই অনুষ্ঠানটি সিটিভিএনে বা বিভিন্ন জায়গায় যে আপনার ইউটিউবে দেখছে সিটিভিএনের প্রোডাক্ট, তা আপনি দেখছেন, কমেন্ট করছেন, তার জন্য কৃতজ্ঞতা জানাই সব থেকে প্রথম। একটু ভ্যারিয়েশন বা একটু অন্য ধরনের নানান গল্পের মধ্যে থাকতে ভালো লাগে। প্রথমেই বলি যে বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারকে আমি চোখের সামনেও কোনোদিন দেখিনি, সুচিত্রা সেনকেও না। এছাড়া প্রত্যেককে আমি দেখেছি, এমনকি সত্যজিৎ বাবুকেও দেখেছি। কিন্তু তার পরবর্তী অধ্যায়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার খুব ভালো আলাপ ছিল, গুরুগম্ভীর লোক। আপনার সঙ্গে যদি তার সম্পর্ক একবার তৈরি হয়ে যায়, সৌমিত্রবাবুর থেকে ভালো লোক আপনি পাবেন। দারুণ নিদারুণ সমস্ত ঘটনা তার কাছ থেকে শুনতাম। এবং তিনি যখন রংমহলে থিয়েটার করতেন, তখন আমি ওই শনিবার শনিবার চলে যেতাম অনেক সময়, প্রত্যেক শনিবার তো হতো না, গিয়ে তখন তার সঙ্গে আড্ডা মারতাম। এই 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট সিঙ্গাড়া খাওয়াতেন তিনি। ওই সামনে একটা দোকান ছিল হাতিবাগানে। সৌমিত্রদাকে আমার ভালো লেগেছে এ কারণে, ব্যক্তিগতভাবে একটা খুব ভালো মিষ্টি সম্পর্ক ছিল। কিন্তু মানুষটার মধ্যে এত গুণ আমি পেয়েছি, এত কোয়ালিটি, এত জ্ঞান, মানে এরকম জ্ঞানী গুণী শিক্ষিত অভিনেতা বোধহয় ভারতবর্ষের বুকে খুব কম এসছে, হয়তো আসেইনি, এক্সেপ্ট সৌমিত্র। সৌমিত্র চট্টোপাধ্যায় চলচ্চিত্রে আসা প্র্যাকটিক্যালি সত্যজিৎ রায়ের হাত ধরে। কৃষ্ণনগরের ছেলে, আমি জানি যদ্দূর, ঘোরতর ইস্টবেঙ্গল সাপোর্টার। হয়তো তাদের পূর্বপুরুষরা ওপার বাংলায় ছিলেন টিলেন। এবং আপনারা জানেন যে তার প্রথম এসে দুটো ভালো লাগার জায়গা ছিল, এক সিটি কলেজে পড়া, হাওড়াতে থাকতেন তখন। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে শিশির কুমার ভাদুরীর থিয়েটার দেখতে যাওয়া। তখন কত সৌমিত্রর বয়স হবে? 22, 21, 22। তো ওই সময়টা তিনি থিয়েটার করার আগ্রহ প্রকাশ করলেন। তিনি নিজে কৃষ্ণনগরে তার পরিবারের প্রত্যেকেই থিয়েটার ইত্যাদির সঙ্গে যুক্ত ছিলেন। আজকে তো পৌলমী, ওর মেয়ে, দারুণ ভালো থিয়েটার করছে। আমি পৌলমীকে দেখেছি, খুব ভালো, চমৎকার মেয়ে, তেমন সুন্দর তার ব্যবহার। সৌমিত্রদা কলকাতায় আসার পর তার এক বন্ধু ছিল নিত্যানন্দ দত্ত, তিনি সত্যজিৎ রায়ের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। মানিকদা তাকে বলেছিলেন যে দেখো তো এই অপুর সেকেন্ড পার্টটা করবো, একটা কিশোর ছেলেকে নিয়ে এসো। নিত্যানন্দ দত্ত তাকে নিয়ে তো সত্যজিৎ বাবুর কাছে গেছেন। সৌমিত্র তো চিরকাল দেখতে রাজপুত্রের মতন, দারুণ সুন্দর দেখতে। তো তাকে দেখে বলে, এ হে হে হে, আপনি বড্ড বড় হয়ে গেছেন, আমার যে চরিত্রটা দরকার আর একটু ছোট দরকার। সৌমিত্র খুব মন খারাপ হয়ে গেল। মানিকদা বা সত্যজিৎ রায় যখনই কোনো চরিত্র ভাবতেন, তার একটা স্কেচ এঁকে ফেলতেন। সত্যজিৎ রায়ের সেদিন থেকে প্রথম ভালো লাগা হলো সৌমিত্রের উপর। এবং তারপরে সৌমিত্রকে নিয়ে 14-15টা ছবি তো তিনি করেইছেন। মানে এত ছবিতে সৌমিত্র কল্পনা করা যায় না। মানে সৌমিত্র তার একটা পেটেন। ফেলুদা হলে সৌমিত্র, বিপ্লবী হলে সৌমিত্র, কাওয়ার্ড হলে সৌমিত্র, একটা কাপুরুষ বলে একটা ছবিতে সৌমিত্র অভিনয় করেছেন। আবার উদ্ধত মানে সৌমিত্র ঘরে বাইরের এক বিপ্লবীর চরিত্র করেছিলেন। মানে নানান রকম ভাবে সৌমিত্রকে ক্যাপিটাল করেছেন তিনি। সৌমিত্র করেছেন। সৌমিত্র তার গল্পের ছলে বলেছিলেন সেই সময়টা, জানো আমরা কি খেতাম, মানে লাঞ্চ টাইমে এমন কি খেতেন বলে, অনেক সময় হয়তো স্টুডিওর ভেতরে হলে ভাত টাত খেতাম। মানিকদার ফেভারিট ছিল সোনামুগের ডাল, ভাত, এনি শর্ট অফ ফিশ, এবং অবশ্যই তার সঙ্গে মাংস যেটা হবে সেটা অবশ্যই চিকেন না মাটন, বলে এই ছিল মানিকদার ফেভারিট। কিন্তু মানিকদা কোশমিনকালেও অত হেভি ফুড নিতেন না, স্যান্ডউইচ আসতো, এবং স্কাই রুম থেকে স্যান্ডউইচ আসতো। প্রডিউসারের ওই একটা খরচা কিন্তু থাকতো। তখনকার দিনে স্কাই রুমের একটা স্যান্ডউইচের দাম ছিল বোধহয় প্রায় 5 টাকা। আজকে যেটার দাম আপনি যদি ধরতে যান, নিয়ারলি 200 টাকা। ভেতরে চিকেন থাকবে, এরকম মোটা স্যান্ডউইচ। তো সৌমিত্র বলছেন যে আমরা ওই স্যান্ডউইচ খেতাম, চা খেতাম, লিকার টি খেতাম, মানিকদার একবার স্পেশাল ব্লেন্ডেড টি, আর সিগারেট তো খেতেই। দ্বিতীয় ছবিতেও সৌমিত্র কাজ করেছেন। এবারে সৌমিত্রদা যেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আমাকে বলেছিলেন, যেটা কোনো জায়গায় ছাপা হয়েছে কিনা আমি জানি না, 3 কন্যা ছবিতে তিনি তো স্ক্রিপ্ট করছেন। সৌমিত্রদা বাবুও প্রত্যেক রোববার যেমন আড্ডা মারতে যান, তিনিও গেছেন। বলে, এই যে সৌমিত্র এসছো, শোনো
পশ্চিমবঙ্গ সরকার আমাকে দিয়ে তো বলেছে রবীন্দ্রনাথের শতবর্ষ, তারা ছবি করতে হবে, বিধান রায় প্রডিউসার থাকবেন ছবি, তো তারাই টাকা দেবে। তো আমি 3টে গল্প বেছেছি, 3 কন্যা হবে। প্রথম গল্পটা হচ্ছে গিয়ে পোস্টমাস্টার, সেটা তো তোমার কোনো ব্যাপার নেই। দ্বিতীয় গল্পটা হবে মণিহার, সেটাতেও তোমার কোনো ভূমিকা নেই। তৃতীয় গল্পটা আমার একটু বড় হবে, একটু বড়, প্রায় ধরো ঘন্টাখানেকের এটা বানাবো। এই ছবিটার তৃতীয় যেটা আমি তোমাকে নিয়ে করব, সেটা কিন্তু আলাদা করে আমি বহু জায়গায় দেখাবো, সুতরাং তোমাকে এটা করতে হবে। এবার মজার ব্যাপার কি হয়েছে জানেন, যে সৌমিত্রর প্রথম ছবিতে তার নাম অপূর্ব, সত্যজিৎ রায়ের অপু মানে অপূর্ব, এই অপূর্ব 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 ইত্যাদি চলতেই থাকছে। এই ছবিতে রবীন্দ্রনাথের গল্পের মধ্যেও কিন্তু তিনি যে চরিত্রটা করেছিলেন মানে সমাপ্তিতে, সেখানেও কিন্তু নায়কের নাম রবীন্দ্রনাথ দিয়েছিলেন অপূর্ব। সত্যজিৎ রায় বললেন না, এই এক অপূর্ব আর সৌমিত্র দুটো কম্বাইন হয়ে যাচ্ছে, এটা দেব না। জানতেন কি? জানতেন। তিনি নাম বদলে দিলেন, তিনি বললেন যে চরিত্রের নাম হচ্ছে অমূল্য। এই যে অমূল্য বলে সিনেমাটা দেখবেন, অমূল্য গল্পটা পড়বেন, দেখবেন যে সেখানে লেখা রয়েছে অপূর্ব, অপূর্বকে তিনি অমূল্য বানিয়ে দিলেন। তখন রবীন্দ্রনাথ চলছে, সত্যজিৎ রায় তো রবীন্দ্রনাথের ছাত্র ছিলেন, তিনিও একবারে বিহ্বল চারুলতা ছবি করবেন। সৌমিত্রকে ডাকলেন, মাধবীকে ডাকলেন, বলে আমি ছবি করব নষ্ট নীর রবি ঠাকুরের, তোমরা করতে হবে। স্ক্রিপ্ট তখন রেডি। তো বলছে যে আমি ছবিটার নাম হচ্ছে চারুলতা। সৌমিত্র বাবু আলাদা করে জিজ্ঞেস করেছিলেন যে মানিদা চারুলতা কেন? ছবির নাম তো নষ্ট নীর, নীরটা ভেঙে যাবে, বলে ছবিটা চলুক তারপরে বুঝবে, সবই যদি আগে বুঝে গেলে তাহলে আর চলবে কি করে। সেইখানে সৌমিত্র হচ্ছে গিয়ে লেখক মানে কবি, আর তার বৌদি যার সঙ্গে তার একেবারে ভয়ঙ্কর ভালোবাসা, এবং ভালোবাসাটা একেবারে ভীষণ হৃদয়ের ভালোবাসা, যেটার সঙ্গে রবীন্দ্রনাথের নিজের জীবন অনেকটাই যেন মিলিত, তারও বৌদির সঙ্গে যে প্রেমটা ছিল সেরকম ধরনেরই কিন্তু চারুলতাতে অসুখী চারু, সেই চারুর সঙ্গে অমল, সেটাতে আবার তার চরিত্র ছিল অমল। তাদের একটা ভাব ভালোবাসা এবং দুজনের মনের অদ্ভুত মিল ছিল। চারুও লিখতে ভালোবাসতো, এও লিখতে ভালোবাসত, দুজনের বয়সের ডিফারেন্স খুব একটা ছিল না। আর অমলের মানে খুল্লতাতো ভ্রাতা দাদা, তিনি ব্যস্ত ছিলেন তার কাগজ নিয়ে, তিনি তখন ব্রিটিশ টাইমে ইংরেজি কাগজ বের করেছেন, তাই নিয়ে ব্যস্ত ছিলেন, ফলে বউয়ের দিকে নজর দিতেই পারতেন। তো এদের মধ্যে একটা ভয়ঙ্কর ভালোবাসা তৈরি হয়। সে তো যাই হোক, চারুলতা আপনারা দেখেছেন, সে গল্পের মধ্যে গিয়ে সময় নষ্ট করলাম। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় কবিতা লিখবেন। এই কবিতা লেখার সময় সৌমিত্র দার কিন্তু হাতের লেখা অসাধারণ। আমাকে একটা ছোট কবিতা লিখে দিয়েছেন, সেটা আমার কাছে অ্যাসেট, আমার বাড়িতে এখনো আছে। সৌমিত্র দার হাতের লেখা মানে যেন মনে হচ্ছে কি বলবো, মুক্ত কম বলা, আরো ভালো। হর্ষইকার লিখতেন এরকম টেনে, দীর্ঘইকার লিখতেন এরকম টেনে, মানে পালকির মতন করে, অদ্ভুত। তো আমি সৌমিত্রদাকে বলেছিলাম যে আপনার তো নর্মাল লেখাটাও ভালো, তা আপনি এইভাবে লেখেন কেন? বলে এইটা হচ্ছে গল্প। বলে যে মানিকদা আমাকে বললেন যে দেখো, রবীন্দ্রনাথের গল্প বহু যুগ আগেকার, একটু রাবীন্দ্রিক স্টাইলে লেখা প্র্যাকটিস করো। সেটা কি করে সম্ভব? বলে বাড়িতে গিয়ে লেখো, প্র্যাকটিস করো, আর তোমাকে খাগের কলমে কিন্তু লিখতে হবে। তখনকার দিনে কিন্তু পেন ছিল না, দোয়াত আর খাগের কলম ছিল। বলে আচ্ছা ঠিক আছে। ওই যে সৌমিত্রর মধ্যে মানিকদা ঢুকিয়ে দিলেন যে তোমাকে এইভাবে লিখতে হবে, সেইটা কিন্তু সৌমিত্রদা একেবারে শেষ দিন অব্দি চালিয়ে গিয়েছিলেন, ওই রাবীন্দ্রিক স্টাইলের লেখা। রবীন্দ্রনাথের লেখা দেখবেন যে রবীন্দ্রনাথের কোনো লেখা থাকলে সেটা যদি ভালো না লাগতো তাহলে ছবি এঁকে সেটাকে কাটতেন, মানে অদ্ভুত ধরনের একটা ছবি বা মেঘ টেক এঁকে কাটতেন। আর মানিকদার হ্যান্ডরাইটিং বা সত্যজিৎ রায়ের হ্যান্ডরাইটিং দেখবেন অসাধারণ সুন্দর, কিন্তু খুব মানে আভিজাত্যপূর্ণ। আর সৌমিত্রর হ্যান্ডরাইটিং যদি কোথাও থেকে জোগাড় করতে পারেন, দেখবেন যেন রবীন্দ্রনাথ নেমে এসছে তার হ্যান্ডরাইটিং। তো ফলে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দিয়ে ভ্যারাইটিস করবার চেষ্টা করেছেন, করেওছেন। একটা জায়গাতে তিনি সৌমিত্রদাকে বলেছিলেন যে তুমি ভেবে দেখো ঘরে বাইরেতে কোন চরিত্রটা করবে, নিখিলেশ নাকি সন্দীপ? সন্দীপটা খুব বাজে একটা লোকের চরিত্র।
তো বলেছিল আমি সন্দীপই করবো, নেগেটিভ ক্যারেক্টার, হ্যাঁ আমি ওটাই করবো। আমি সৌমিত্রদাকে বলেছিলাম যে হ্যাঁ আপনাকে খুব খারাপ লোক মনে হয়েছে, তাতে কি আছে, খারাপ লোক তো খারাপ লোক, মানিকদার ছবি তো আলটিমেটলি। বলছি যে একটা দামি কথা বলেছিলেন সৌমিত্রদা, যে পৃথিবীতে খারাপ ভালো এক ক্রিমিনাল ছাড়া প্রত্যেকের মধ্যে খারাপ ভালোটা আছে, তুমি ভালোত্বটা তুলে ধরবে, তোমার খারাপ যেটা রয়েছে অভিনেতা হিসেবে তুমি সেটা তুলবে না। এবং তিনি সেদিনকে একটা মারাত্মক কথা বলেছিলেন যে এটা শিখতে হয় উত্তম কুমারের কাছ থেকে। তিনি কিন্তু উত্তমদার নাম বলেছেন। থ্যাংক ইউ সৌমিত্রদা, আপনি যেখানেই থাকুন ভালো থাকুন।